এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনাকে বলেছি না আসবেন না আমার কাছে, তবু কিসের অধিকারে আসেন? আব্বু চলো, এনার একটা কথাও শুনবো না আমি। উজান মোর কোনো বারণ কোনো নিষেধের তোয়াক্কাই করল না। সে আরো এক ধাপ এগিয়ে গিয়ে মোয়ের সাথে ঘনিষ্ঠতা কয়েক গুণ বাড়িয়ে দিল। তার দুই হাত দিয়ে মোয়ের কাঁধ চেপে ধরে চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কাতর স্বরে প্রশ্ন ছুড়ে দিল। পিচ্ছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। এমন পাগলামি করো না। আমি তোমায় ছাড়া কিভাবে থাকবো বলো তো? চলে যেও না প্লিজ। তোমার যা চাই, তুমি যা আবদার করবে সব এনে দেবে এই উজান চৌধুরী। তবুও আজ এভাবে চলে যেও না প্লিজ। মো উজানের এই আকুল মিনতি একটি কথাও কান দিয়ে শুনল না। তার মনের ভিতর জমে থাকা অভিমানের পাহাড় আজ তাকে বড্ড অন্ধ করে তুলেছে। সে জেনে শুনে দরজার দিকে পা বাড়াতে উজান এক বিশাল দেয়াল বা ঢাল হয়ে তার সামনে এসে দাঁড়িয়ে গেল। মৌ ওপাশ দিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু যখন দেখলো সব চেষ্টা বৃথা যাচ্ছে, তখন সে নিজের জেদ ধরে রাখতে এক অভাবনীয় কাণ্ড করলো। নিজের গায়ের বেনারসি শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুজে নিয়ে সে নিজের সর্বশক্তি দিয়ে উজানকে এক ধাক্কা দিল। কিন্তু উজান ময়ূর সেই পুতুলের মতো ধাক্কায় এক চুল পরিমাণও নিজের জায়গা থেকে সরল না। উল্টো সে ময়ূর হাত দুটো নিজের শক্ত মুঠো শক্ত করে আঁকড়ে ধরে রাখলো। ঠিক তখনই ময়ূর বাবা দীর্ঘ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালেন। নিজের শ্বশুর মশাইকে সামনে দেখেই উজান চট করে ময়ূর হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে এক গাল হেসে বিনয়ের সাথে সালাম ঠুকলো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ময়ূর বাবা জামাতার এই আকস্মিক রূপ দেখে মনে মনে বেশ চমকালেন। ছেলেটি ঝড়ের গতিতে ঘরে এলো কখন, ভাঙচুর করলো কখন, আর এখন এমন সাধু সেজে সালাম দিচ্ছে। তিনি নিজের গাম্ভীর্য বজায় রেখেই সোজা সবটা বলতে লাগলেন। বাবা উজান, আমি একজন অত্যন্ত স্পষ্টবাদী মানুষ। আমি সত্যি আগে জানতাম না যে তুমি আমার মেয়েটাকে সম্পূর্ণ অনিচ্ছায় আর পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছ। মনে রেখো বাবা, আমার মেয়ে আমার মাথার বোঝা না, আমার মেয়ে আমার মাথার মুকুট। বেঁচে থাকতে কখনোই আমার মুকুটের সম্মানহানি হতে দেব না। আমার মেয়েটাকে তোমার মনে নাই বা ধরতে পারে, কিন্তু ভালোবাসাহীন এক ছাদের নিচে অবহেলায় যে ওকে তোমার কাছে ফেলে রাখবো, আমি তেমন বাবা নই। আমার মেয়ের পুরো ভবিষ্যৎ এখন ওর সামনে পড়ে রয়েছে, তাই এখন আমি নিজের অধিকারেই আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি। আমি চাই না আমার মেয়ের জীবনটা তোমার এই অবহেলা আর উদাসীনতার জন্য অকালে শেষ হয়ে যাক। ভালো থেকো। শ্বশুর মশাইয়ের মুখে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা শুনে উজান বড় বড় চোখ করে তাকিয়ে রইল। সে ময়ূর দিকে আর চোখে দৃষ্টিপাত করে খুব ভালো করে বুঝতে পারছে আজ মৌ যেভাবেই হোক চলে যাবে। কিন্তু এই অবাধ্য তেরা মুখ পিচ্ছি মৌকে ছাড়া সে নিজে কিভাবে বাঁচবে তা তো তার নিজেরও জানা নেই। মেয়েটাকে কিভাবে মানাবে? এই অবাধ্য মেয়েটা কেন যে তার মনের ভেতরের লুকোনো কথাগুলো একটু বুঝতে চায় না, তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না উজান। ময়ূর বাবা আর কোনো কথা না বাড়িয়ে ময়ূর ডান হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে আঁকড়ে ধরলেন এবং দরজার দিকে হাঁটতে লাগলেন। মৌ বাবার সাথে যেতে যেতে শেষবারের মতো এক রাশ অসহায় চোখ মেলে তাকালো উজানের দিকে। তার চোখের শেষ চাহনিতে এক বিন্দু আশা লুকিয়েছিল। এই শেষ মুহূর্ত হলেও লোকটা হয়তো নিজের সমস্ত পুরুষালী অহংকার আর গাম্ভীর্য বিসর্জন দিয়ে সবার সামনে চেঁচিয়ে বলবে। তোমাকে ভালোবাসি পিচ্ছি। কিন্তু উজান চৌধুরীকে সে যতটুকু চেনে, তাতে এই অসম্ভব কথাটা ওনার মুখ থেকে বের হওয়ার আর আকাশে কুসুম ফুটানো একই কথা। বাবার হাত ধরে মৌ যখন সদর দরজার দিকে 3-4 কদম এগিয়ে গেল, ঠিক তখনই ঘরের সবাইকে স্তব্ধ করে দিয়ে আচমকাই উজান এক লাফে গিয়ে মৌকে পেছন থেকে জোরে ধরে নিজের বুকের মাঝে টেনে নিল এবং গলায় চেঁচিয়ে কেঁদে উঠল। ও শ্বশুর আব্বা গো, আমার বিড়ালের বাচ্চার মতো বউটাকে নিয়ে যাইয়েন না গো। আল্লাহ, আমি বউ ছাড়া কিভাবে থাকবো? আম্মু, তোমার ছেলের কেমন জানি লাগছে। বউ, মা।
এ বলে সে সবার সামনে ময়ের গালে এক শব্দ করে চুমু বসিয়ে দিল। উজানের এমন নজিরবিহীন কাণ্ড কারখানা দেখে ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকে একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। একজন রাশভারী প্রফেসর সাহেবের মুখ থেকে এমন বিড়ালের বাচ্চার মতো বউ ডাক আর বাচ্চাদের মতো কান্না শুনে মৌসুমী চৌধুরী নিজের আঁচলে মুখ লুকিয়ে মিটমিট করে হাসতে লাগলেন। ওদিকে ইফাত এতক্ষণ মেহেরের গা ঘেঁষে দাঁড়িয়ে তাদের এই রোমান্টিক কাণ্ড কারখানা দেখছিল। সে সুযোগ বুঝে মেহেরের কানের কাছে মুখ এনে হালকা ফিসফিসিয়ে প্রতিধ্বনি করে বলল, ভালোবাসি ফুলকন্যা। ইফাতের এই অসময়ের দুষ্টুমিতে মেহেরের মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করলেও গুরুজনদের সামনে সে ভীষণ লজ্জা পেয়ে ইফাতকে নিজের কোণে দিয়ে একটা হালকা গুঁতো মারল। বাড়ির বাকি সকলে হয়তো উজান আর মৌয়ের এই ঝগড়া দেখছিল, কিন্তু উজানের এই নতুন রূপটি সবার কাছেই বড্ড অদ্ভুত ও নতুন লাগছিল। আর এর মাঝে মৌ উজানের এই শক্ত বাহুডোর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য ছটফট করে মরিয়া হয়ে উঠল। মৌয়ের এই অবাধ্যতায় উজান বড্ড বিরক্ত হলো। সে ময়ের কোমর আর শক্ত করে জড়িয়ে ধরে ধমকের সুরে বলল, এই পিচ্চি, এমন কেঁচোর মতো মোচড়ামুচড়ি করছো কেন? হ্যাঁ, শান্ত হয়ে দাঁড়াও। তুমি কি মনে করেছো? হ্যাঁ, তুমি চলে যেতে চাইলেই আমি তোমাকে ডানা মেলে উড়ে চলে যেতে দেব? উজান চৌধুরী নিজের বউ ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। জাস্ট মাথায় ঢুকিয়ে নাও, তোমাকে লাগবে তার। এরপর উজান নিজের চোখের সানগ্লাস ঠিক করে ময়ের বাবার দিকে তাকিয়ে ধীরে ধীরে অদ্ভুত সুরে বলে উঠল, ডিয়ার শ্বশুর আব্বা, আপনি মানুষটা কিন্তু বিন্দুমাত্র ভালো নন। মেয়ের বাড়ি বেড়াতে এসেছেন, খুব ভালো কথা। বসবেন, চা নাস্তা খাবেন, ঘুরে বেড়াবেন, নিজের ব্যান্ডের সাথে বসে দুটো সুখ দুঃখের গল্প করবেন, তারপর শান্তিতে নিজের বাড়ি চলে যাবেন। কিন্তু না, তিনি এসেছেন আমার বুক থেকে আমার এই বিড়ালের বাচ্চার মতো মিষ্টি বউটাকে টেনে হিচড়ে আলাদা করতে। আস্ত একটা মির্জাফর আপনি। দেব না আমি আমার বউ। আপনি চলে যেতে বললেই আমি ছেড়ে দেবো নাকি? আমার জন্য নাকি আমার বউয়ের জীবন নষ্ট হচ্ছে? সিরিয়াসলি? আজ ভালো করে শুনে রাখুন ড্যাড আর শ্বশুর আব্বা, আমার জন্যই আমার এই বউয়ের কোল আলো করে চৌধুরী বংশের প্রদীপ উজ্জ্বল হবে। আপনি এবার একাই নিজের বাড়ি চলে যান, আমার বউ কোথাও যাবে না, ব্যাস। আরিফুল চৌধুরী এবার আর চুপ থাকতে পারলেন না। তিনি রাগে গটগট করে উজানের সামনে এগিয়ে গেলেন। এক ঝটকায় মুখে উজানের বুক থেকে টেনে সরিয়ে নিজের পেছনে নিয়ে বেশ কর্কশ কণ্ঠে ছেলেকে ধমকে উঠলেন, উজান, অনেক ফাজলামো হয়েছে, এবার এই ফালতু ইয়ার্কি বন্ধ কর। মামনি, তুমি চলো আমার সাথে। কিন্তু উজানও দম্বার পাত্র নয়। সে চোখের পলকে তার ক্ষিপ্রতা খাটিয়ে আবারও মুখে নিজের চওড়া বুকের মাঝে টেনে নিল। এবার তাদের দুজনের মাঝে দূরত্ব বিন্দু মাত্র অবশিষ্ট রইল না। ময়ূর লাল বেনারসির আঁচল উজানের সাদা শার্টের বোতামে আটকে গেল। মৌ শুধু ফাল করে উজানের এই অভূতপূর্ব কাণ্ড কারখানা দেখছিল। সবার সামনে উজানের এমন ব্যাহাপনা সে আর সহ্য করতে পারছিল না। মৌ এবার বুক কাঁপানো এক চিৎকার দিয়ে উজানের দিকে তাকিয়ে কেঁদে উঠল। ছাড়ুন আমায়, নির্লজ্জ পুরুষ। থাকবো না আমি আপনার মতো এক নিষ্ঠুর মানুষের সাথে। করবো না আমি আপনারই ছাইপাশ সংসার। মুখে যখন কোনোদিন নিজের বউ বলে সম্মান দিতে পারেন না, তাহলে আমি কিসের লোভে কেন এই বাড়িতে পড়ে থাকবো? হ্যাঁ, থাকবো না আমি একটু। আপনি তো ভালোই বাসেন না আমায়, তাহলে আজ কিসের অধিকারে এভাবে পথ আটকে দাঁড়িয়েছেন? আব্বু চলো তুমি, ওনাকে ওনার ইগো নিয়েই একলা থাকতে দাও। যাকে ভালোবাসে তাকে নিয়েই থাকুক। মৌ এবার নিজের জমানোর সবটুকু শক্তি দিয়ে এক সজোরে ধাক্কা মেরে উজানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তার দু চোখ বেয়ে তখন নোনতা অশ্রুর ধারা অবাধে গড়িয়ে পড়ছে। এতক্ষণ তার মনে খানিকটা শেষ আশা ছিল হয়তো মানুষটা তাকে সত্যি নিজের করে চায়। তবে এখন সে স্পষ্ট বুঝতে পারছে এই মানুষটা তাকে কেবল একটা দায়িত্বের খাতিরে আটকে রাখতে চায়, মন থেকে কোনোদিনও চায়নি। তাই ওনার জীবনে জোর করে মায়া বাড়িয়ে থাকার আর কোনো মানেই হয় না। মৌ নিজের ব্যাগটা টেনে নিয়ে দরজার দিকে এক পা বাড়াতে চাইল। ঠিক তখনই এক বুক ফাটানো আকুলতা বজ্র কঠিন শব্দের মতো তার কানে এসে বাজল। পিচ্চি, প্লিজ আমায় এভাবে একা ফেলে চলে যেও না। ময়ের পা দুটো সঙ্গে সঙ্গে থমকে গেল, ঠিক যেন মেঝের সাথে লেপ্টে গেল। তার অবাধ্য পা দুটো আর এক কদমও সামনে এগোতে চাইছে না। মনের এক কোণ থেকে এক গোপন মায়া ফিস করে বলে উঠল, ভালোবাসা ছাড়াও তো কত সম্পর্ক টিকে থাকে, তবে তুই কেন থেকে যাচ্ছিস না?
কিন্তু পরক্ষণেই তার তীব্র আত্মসম্মান বোধ আর মস্তিষ্ক তাকে তীব্রভাবে বাধা দিয়ে বলল, যেখানে কোনো ভালোবাসা নেই সেখানে জোর করে ঘর বাঁধা একদম অসম্ভব। মো অশ্রু সজল চোখে আলতো করে পেছন ফিরে তাকালো। সে দেখলো ও যেন একরাশ অসহায় দৃষ্টি নিয়ে তার দিকে চেয়ে আছে। সে চাউনি দেখে ময়ূর বুকের ভেতরটা কেঁপে উঠল। উজান চৌধুরীকে এতটা অসহায় অবস্থায় সে নিজের জীবনে কখনো দেখেনি। কিন্তু একটা নামহীন উপেক্ষার সম্পর্কে তো সে আর সারা জীবন বন্দি থাকতে পারে না। তাছাড়া উজান তো মনে মনে অন্য কাউকে ভালোবাসে। তাহলে আজ তাকে কেন এত মায়া দেখিয়ে থেকে যেতে বলছে? উজান বরং তার সে কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে নিয়ে নতুন করে সুখে ঘর বাঁধুক। মো নিজের দু চোখের নোনা জলটুকু হাত দিয়ে মুছে ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ মুচকি হাসি ফুটিয়ে তুলল। এমন করে অবুঝের মতো বলছেন কেন প্রফেসর সাহেব? আমি আপনার জীবন থেকে চিরতরে চলে যাচ্ছি, এটি তো আজ আপনার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। আপনার পথের কাঁটা তো দূর হলো। আপনি এখন কোনো বাধা ছাড়াই আপনার সেই পুরনো ভালোবাসাকে নিজের করে পাবেন। তাকে নিয়ে মনের মতো করে নতুন সংসার সাজাতে পারবেন। তাহলে আজ আমার জন্য কিসের এত আকুতি, কিসের এত লোক দেখানো নাটক? আমি কখনোই আপনার জীবনের বোঝা হয়ে থাকতে চাইনি, আর না চেয়েছি আপনাকে কোনো কষ্ট দিতে। আমি জানি এই কদিনে আপনাকে বড্ড বেশি জ্বালাতন করেছি, তার জন্য আমি সত্যিই সরি। কথা দিচ্ছি আর কখনো কোনো দিন আপনাকে বিরক্ত করতে এই চৌধুরী বাড়িতে আসবো না। অনেক ভালো থাকবেন আপনি। মো নিজের মুখের কথা শেষ করে উল্টো ঘুরে সদর দরজার দিকে চূড়ান্ত পা বাড়ালো। সে যেই মাত্র এক কদম এগিয়ে গেল, ঠিক তখনই ঘরের সবাইকে স্তম্ভিত করে দিয়ে বিদ্যুৎ গতিতে উজান ছুটে গিয়ে সরাসরি মোর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আচমকা এই কাণ্ডে নিজের অজান্তে ময়ূর লাল শাড়ির পায়ের পাতাটা উজানের সুগঠিত হাঁটুতে গিয়ে ঠেকল। উজান ময়ূর দিকে পরম আবেশে মাথা নিচু করে সামান্য ঝুঁকে পড়ল। তারপর নিজের পকেট থেকে জাদুকরের মতো এক ডায়মন্ডের আংটি বের করে ময়ূর চোখের সামনে তুলে ধরল। তার চোখ দুটো তখন ভালোবাসার গভীর নেশায় বোধ হয়ে আছে। সে অত্যন্ত আদরে ও নিরেট স্বরে পুরো কক্ষে নীরবতা ভেঙে আওড়াতে লাগলো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাসফিয়া মৌ অনলি মাই প্রপার্টি। আমার 3 কবুল বলে বিয়ে করা বউ, আমার ঘরণী, আমার রমণী, আমার অর্ধাঙ্গিনী, প্রফেসর উজান চৌধুরীর প্রিয় ওয়াইফি। আপনাকে অসম্ভব রকম ভালোবাসি মিসেস উজান চৌধুরী। মনেজের দু চোখ বড় বড় করে একদম হাঁ করে বুকার মতো তাকিয়ে রইল। উজানের মুখে এত সব ডায়লগ শুনে তার মাথার সমস্ত ফিরা যেন একসাথে কাজ করা বন্ধ করে দিল। সে নিজের 17 বছরের জীবনে ছেলেদের থেকে অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু এই ভরা মজলিসে নিজের বাবার সামনে বরের দেওয়া এমন পাগল করা প্রস্তাব সে কখনো কল্পনাও করেনি। আর সব কিছুর চেয়ে বড় কথা, এই কঠোর মনের লোকটা সত্যি তাকে এত গভীর থেকে ভালোবাসে। তাকে আজ সবার সামনে শুধু নিজের বউ বলেই স্বীকার করেনি, বরং নিজের অর্ধাঙ্গিনীর সর্বোচ্চ স্বীকৃতিটুকু দিয়ে দিল। উজানের এমন অভূতপূর্ব কাণ্ড দেখে ড্রয়িং রুমে উপস্থিত মেহের, রিফাত, মৌসুমী চৌধুরী থেকে শুরু করে ময়ূর স্পষ্টভাষী বাবা পর্যন্ত সবাই একদম চমকে পাথরের মতো তাকিয়ে রইলেন। তারা কেউ এই মুহূর্তে বুঝে উঠতে পারছেন না যে তারা কোনো মধুর স্বপ্ন দেখছেন নাকি বাস্তব চিত্র চোখের সামনে দেখছেন। মো তখনও কোনো নড়চড় না করে আগের মতোই কাঠের পুতুলের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। উজান এবার হঠাৎই নিজের মুখটা সামান্য তুলে তাকালো। মুখে ওভাবে থতমত খেয়ে বুকা বনে যেতে দেখে তার ঠোঁটের কোণে এক মন কাড়া প্রশান্তির হাসি ফুটে উঠল। অতঃপর সে খানিকটা অভিমানী গলায় ফিসফিস করে, কি হলো মিসেস চৌধুরী? এত বড় একজন প্রফেসর সবার সামনে হাঁটু গেড়ে বসে ভালোবাসি বলল, তবুও কি আমার এই ছোট্ট হার্ট আর এই গিফটটা অ্যাকসেপ্ট করবেন না? নিজের বরকে আর কতক্ষণ ওভাবে ওয়েট করাবেন বলুন তো? মো তখনও কোনো উত্তর দিতে পারল না। সে ঘোরের মধ্যে আগের মতোই নিষ্পাপ চোখে তাকিয়ে রইল। উজান আর দেরি না করে এক দীর্ঘ তৃপ্তির শ্বাস ফেলল। অতঃপর সে নিজেই খাটাস করে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে গেল। ময়ূর ফর্সা নরম হাতটা পরম যত্ন আর মমতায় নিজের হাতের মুঠোয় নিয়ে
তার অনামিকা আঙ্গুলে জল করতে থাকা ডায়মন্ডের আংটিটা আলতো করে পরিয়ে দিল। আংটি পরানো শেষে সে ময়ূর কানের একদম কাছাকাছি নিজের উষ্ণ ঠোঁট থেকে ফিসফিসিয়ে বলল, লাভ ইউ বৌজান, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। ময়ূর চোখের ঘোর যেন কিছুতেই কাটতে চাইছিল না। সে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আগের মতোই ফ্যালফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। প্রফেসর উজান চৌধুরী সবার সামনে হাঁটু গেড়ে বসে তাকে এভাবে প্রপোজ করতে পারেন, এটা কোনোভাবেই নিজের মনকে বিশ্বাস করাতে পারছিল না মো। কত শত দিন গুনেছে শুধু এই একটা মহেন্দ্র ক্ষণের অপেক্ষায়, আর আজ যখন সত্যি সত্যি সেই কাঙ্ক্ষিত দিনটি তার জীবনে ধরা দিল, তখন পুরো বিষয়টাই তার কাছে কোনো এক অবাস্তব রূপকথা বা রঙিন স্বপ্নের মতো মনে হতে লাগলো। হঠাৎ করেই ময়ূর মাথাটা ঝিমঝিম করে উঠল, তার শরীরটা সামান্য হেলে এক পাশে পড়ে যেতে নিল। কিন্তু উজান তো সদা সতর্ক। সে তড়িৎ গতিতে নিজের এক চওড়া বাহু বাড়িয়ে মাঝ রাস্তায় আগলে নিল ময়ূর নরম কোমর। মো এক হাত উজানের কাঁধে রেখে হতবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কিভাবে এত নিখুঁতভাবে বুঝে যে কোন মুহূর্তে ময়ূর তাকে সবচেয়ে বেশি দরকার। উজান প্রথমে কিছুটা রক্তচক্ষু নিয়ে রাগের দৃষ্টিতে তাকালো ময়ূর দিকে। এই মেয়েটা সব সময় এমন ব্যাখ্যালিপনা করে, নিজের শরীরটাকে একটু কি ব্যালেন্স করে রাখা যায় না? তবে পরক্ষণেই ময়ূর ফ্যাকাশে মুখটা দেখে উজান নিজের ভেতরে রাগটা স্বাভাবিক করে নিল। সে চোখের সানগ্লাসটা ঠিক করতে করতে নরম সুরে শুধালো, পিচ্ছি, আর ইউ ওকে? মৌ আলতো করে সম্মতি সূচক মাথা নাড়ালো। এতক্ষণে উজান এক বুক হালকা করে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটার সামান্য একটু ওলট পালট হলেও তার নিজের ভেতরের আত্মাটা কেমন যেন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়, নিজেকে এক পাগল মনে হয়। ঠিক তখনই ড্রয়িং রুমের সব কোলাহল ছাপিয়ে ময়ূর কণ্ঠের এক ভীষণ মিষ্টি ও কাঁপা কাঁপা সুর উজানের কানে ভেসে এলো। প্রফেসর সাহেব, আপনি কি সত্যি ভালোবাসেন আমায়? উজান গভীর দৃষ্টিতে তাকালো ময়ূর দিকে। মেয়েটার ভীতু আর সংশয়ী মুখচ্ছবি দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। হাঁটু গেড়ে প্রপোজ করা থেকে শুরু করে সবার সামনে আংটি পরিয়ে দেওয়া হলো। তবু এই অবাধ্য মেয়েটা আর মনে বিশ্বাস জাগানো যাচ্ছে না। আচমকাই উজান কোনো দ্বিধা না করে ময়ূর সে রিং পরিহিত নরম অনামিকা আর কনিষ্ঠ আঙ্গুলগুলো নিজের ঠোঁটের কাছেই টেনে নিল এবং সবার সামনে শব্দ করে এক গভীর চুম্বন এঁকে দিল। অতঃপর কিছুটা ফিসফিসিয়ে তীব্র আবেগে আহরালো, লাভ ইউ পিচ্ছি, আই রিয়েলি লাভ ইউ। এই উজান চৌধুরী তার জীবনে কেবল আপনাতেই পরিপূর্ণ হতে চায়। আপনাকে সীমাহীন অগাধ ভালোবাসে মিসেস চৌধুরী। উজানের এত সব কাণ্ড দেখেও মৌ নিজের ভেতরের সংশয়টা পুরোপুরি কাটাতে পারল না। সে নিজের চোখের জল সামলে অভিমানী গলায় বলে উঠল, আপনি মিথ্যা বলছেন তাই না? আমি জানি। আমি আজ চিরতরে বাপের বাড়ি চলে যাচ্ছি বলেই আমাকে এখানে আটকে রাখার জন্য আপনি এই বানিয়ে বানিয়ে মিথ্যে ভালোবাসার নাটক করছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি আপনার এমন করুণা মেশানো মিথ্যা ভালোবাসা একদম চাই না। আপনি তো মনে মনে অন্য একজনকে ভালোবাসেন। আমি নিজে দেখেছি, আপনি তাকে নিজের ফোনের ওয়ালপেপারে রেখেছেন, তার সাথে রোজ নিভৃতে কথা বলেন, এমনকি তাকে নাকি কিসও করেন। তাহলে আজ আমাকে সবার সামনে এই মিথ্যে ভালোবাসার কথা কেন বলছেন? ময়ের মুখে এই অদ্ভুত অভিযোগ শুনে উজান অসহায় চোখে তাকালো। নিজের পরিবারের সকলের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করার পরেও মেয়েটার মনে এত তীব্র সন্দেহ। এই জেদি মেয়েটাকে সে কিভাবে বোঝাবে যে তার পুরো পৃথিবীটা জুড়েই এখন কেবলই একটা মানুষেরই রাজত্ব? উজান আর নিজের রাগ সামলাতে না পেরে সোফায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইফাতের দিকে তাকে রাগে চেঁচিয়ে উঠল, ইফাতের বাচ্চা, তোর ভাবি দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চরিত্র নিয়ে কী সব আজে বাজে বকছে। ঠিক এই কারণেই আমি সবার সামনে সত্যিটা বলতে চাইনি। শাশুড়ি আম্মার এই অবাধ্য মেয়েকে এত বড় একটা সত্য কথা বুক চিরে বলার পরেও সে আমাকে সন্দেহ করছে। মো অমনি মুখ ফুলে উল্টো ধমক দিয়ে বলল, আমি মোটেও সন্দেহ করছি না। তাহলে আপনার ফোনের সেই... ময়ের কথা শেষ হওয়ার আগেই উজান পকেট থেকে নিজের ফোনটা বের করে লক খুলে সরাসরি ময়ের হাতের মুঠোয় গুঁজে দিল।
মৌ ধকধক করতে থাকা বুকে ফোনের স্ক্রিনের দিকে তাকালো এবং দেখার সাথে সাথেই তার পুরো মুখটা খুশিতে আর চরম বিস্ময়ে উৎফুল্ল হয়ে উঠল। সে পুরো ফোনটা হন্য হয়ে ঘেঁটে দেখল সেখানে অন্য কোনো মেয়ের অস্তিত্ব তো দূর, বরং তার পুরো ফোন জুড়ে কেবল সে নিজেই বিরাজ করছে, এমনকি ফোনের পাসওয়ার্ডও। মৌ যখন রাতে আঘুরে ঘুমাতো উজান তখন তাকে জড়িয়ে ধরে হাজারো রকমের ছবি তুলে নিজের ফোনে গোপনে জমা রেখেছে। শুধু তাই নয়, প্রতিটি ছবিতে খুব কাছ থেকে নেওয়া শটে স্পষ্ট বোঝা যাচ্ছে ময়ূর কপালে, মুখে, গালে আর নরম ঠোঁটে তার গভীর ভালোবাসার স্পর্শ লেগে আছে। ওয়ালপেপারে সে আংশিক দেখে যাওয়া মেয়েটা অন্য কেউ নয়, স্বয়ং মৌ নিজেই ছিল। এক পলক মৌ নিজের ফোনের দিকে তাকালো আর পরক্ষণেই উজানের সে গভীর ও নাশনাত্মক চাউনি দেখে লজ্জায় রাঙা হয়ে একদম নুয়ে গেল। তার ফর্সা গাল দুটো তখন লজ্জায় লাল আপেলের মতো দেখাচ্ছে। ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগে মৌ হুট করে নিজেকে শূন্যে ভাসতে দেখল। উজান এক ঝটকায় কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই মৌকে নিজের দুই বাহুতে কুলো পাজা করে তুলে নিয়েছে। আচমকা এমন হওয়ায় মৌ তড়িঘড়ি করে পড়ে যাওয়ার ভয়ে উজানের শর্টের কলারটা দুই হাত দিয়ে শক্ত করে খামচে ধরল এবং লজ্জায় নিজের চোখ মুখ খিচে শক্ত করে বন্ধ করে নিল। ঠিক পরের মুহূর্তেই প্রফেসরের কণ্ঠস্বর তার কানের কাছে প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো। ডিয়ার ড্যাড এবং রেসপেক্টেড শ্বশুর আব্বা, আপনাদের এই অতি আদরের কন্যা তো নিচে দাঁড়িয়ে আমার মুখের কথায় বিশ্বাসই করছে না যে আমি তাকে কতটা লাভ করি। সেই জন্য ওকে এখন সোজা নিজের বেডরুমে নিয়ে যাচ্ছি। সেখানে একদম দরজা লক করে ওকে হাতে কলমে প্রমাণ সহ দেখিয়ে দেব যে আমি আমার শাশুড়ি আম্মার এই অবাধ্য 13 মুখ মেয়েটাকে সত্যি সত্যি কতটা মারাত্মক লেভেলের লাভ করি। এই বলেই উজান কোলে থাকা লাল শাড়ি পরা বউকে নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরে গটগট করে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে উঠতে লাগলো। ওদিকে নিচ থেকে ইফাত তাদের এই রোমান্টিক প্রস্থান দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে দাঁতের নিচে আঙ্গুল চেপে এক জোরে ও দীর্ঘশ্বাস বাজিয়ে উঠল। উজান মুখে নিজের দুই বাহুতে পরম যত্নে জড়িয়ে ধরে রুমে নিয়ে এলো। দরজাটা সামান্য আটকে দিয়ে সে মুখে আলতে করে বিছানার নরম বেডশিটের উপর বসিয়ে দিল। মৌ তখনও লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করে হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামা টের পাচ্ছিল, কিন্তু সে কিছু বুঝে ওঠার বা নিজেকে সামলে নেওয়ার আগেই উজান ধীর পায়ে সে সরাসরি ময়ূর কোলের উপর নিজের মাথাটা রেখে শুয়ে পড়ল। শুধু তাই নয়, গভীর এক ভালোবাসার টানে সে ময়ূর লাল বেনারসি শাড়ির সামান্য সরে যাওয়া উন্মুক্ত প্যাটে নিজের মুখটা গভীর আবেশে গুজে দিল। উজানের ঠোঁটের সে অতর্কিত ও উষ্ণ ছোঁয়ার সঙ্গে সঙ্গে তীব্রভাবে কেঁপে উঠল মৌ। এক অদ্ভুত অনাস্বাদিত এবং মাদকতাময় শিহরণ মুহূর্তের মধ্যেই বয়ে গেল তার পুরো শরীর জুড়ে। প্যাটের ভেতরের কুশে কুশে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। ময়ূর এমন কাঁপাকাঁপি আর অপ্রস্তুত আচরণ টের পেয়ে উজান মুখ তুলে তার দিকে তাকিয়ে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি হাসলো। তারপর আবারও প্যাটের নরম চামড়ায় মুখ গুজে দিয়ে নিজের নাক দিয়ে আলতে করে ঘষতে লাগলো। এবার মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিদ্যুৎ গতিতে এক ঝটকায় নিজেকে উজানের কাছ থেকে সরিয়ে বিছানার অন্য কোণে গিয়ে বসলো। উজান এবার বিছানার উপর সোজা হয়ে বসলো। সে বড় বড় পা ফেলে আবারও ময়ূর একদম কাছাকাছি এসে বসলো এবং তাদের মধ্যকার ঘনিষ্ঠতা কয়েক গুণ বাড়িয়ে দিল। এখন দুজনের মাঝে চুল পরিমাণ দূরত্বেরও কোনো অস্তিত্ব নেই। মৌ তখনও লজ্জায় আর আবেশে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে। উজান মুচকি হেসে নিজের দাড়ি ভরা শক্ত মুখটা ময়ূর ফর্সা নরম গালে আলতো করে ঘষতে ঘষতে মাদকতাময় স্বরে বলতে লাগলো, ভালোবাসি তার নিজের মুখে এতবার বলার পরেও আমায় প্রমাণ করতে দিচ্ছেন না কেন মিসেস চৌধুরী? আপনি যদি এভাবে ছটফট করে বারবার দূরে সরে যান তবে আমি কিভাবে প্রুফ করব যে আমি অনলি আপনারই, কেবলই আপনার প্রফেসর সাহেব? মৌ চোখ পিটপিট করে ধীর লয়ে তাকালো উজানের দিকে। উজানের এই মৃদু উষ্ণ স্পর্শ আর গায়ের তীব্র পুরুষালী পারফিউমের সুবাসে তার ভীষণ অস্বস্তি ও এক অদ্ভুত মিশ্রিত অনুভূতি হচ্ছিল। সেই তীব্র নেশার জগৎ থেকে নিজেকে বাঁচাতে তার থেকে দূরে সরে আসতে চাইল, কিন্তু উজান তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার পাত্র নয়। সে এক হাত দিয়ে ময়ের সরু কোমরটা আরো শক্ত করে আঁকড়ে ধরে নিজের চওড়া বুকের সাথে একদম মিশিয়ে নিল।
উজান এত জোরে তাকে চেপে ধরেছে যে ময়ূর দম বন্ধ হওয়ার উপক্রম হলো। সে হাঁসফাঁস করতে করতে মিনতির সুরে বলল, একটু দূরে যান না প্লিজ। উজান ময়ূর মুখের দিকে না তাকিয়ে নিজের চোখের তীব্র নাশাক্ত দৃষ্টি দেওয়া ওই লাল টুকটুকে ঠোঁটের উপর স্থির রেখে উত্তর দিল, এমন পচা কথা একদম মুখে আনবেন না মিসেস চৌধুরী। অনেক দিন, অনেকগুলো রাত আপনার থেকে দূরে থেকেছি, বাট আর একটা সেকেন্ডও নয়। উজান চৌধুরী এখন থেকে প্রতিটা মুহূর্তে আপনার সাথে এভাবেই মিশে থাকবে। আমাদের মাঝে আর কোনোদিন চুল পরিমাণ দূরত্ব রাখার সুযোগ দেবে না। মো পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন কোনো এক অচেনা ভয়ে ধকধক করতে লাগলো। উজানের এমন তীব্র অধিকার বোধের কথা শুনে তার ছোট্ট শরীরটা বারবার মৃদু কাঁপুনি দিয়ে উঠছে। আর মাঝে প্রফেসরের কণ্ঠ থেকে এক তীব্র আকুতির স্বর ভেসে এলো, আপনি কি আজ আমায় নিজ হাতে মার্ডার করতে চান মিসেস চৌধুরী? এই সময় এমন অপসরার মতো লাল টুকটুকে নতুন বসেছে আমার সামনে আসতে কে বলেছিল? হ্যাঁ, আপনি জানেন না আপনার এই লাল শাড়ির রূপের সামনে উজান চৌধুরী কতটা ডেসপারেট হয়ে পড়ে। সে তার এই মিষ্টি মুখে লাল বেনারসিতে এভাবে দেখে কোনোভাবেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। তার বড্ড ইচ্ছে করছে এই মুহূর্তে আপনাকে নিজের করে পুরোপুরি পেয়ে যেতে। এখন কি হবে বলুন তো মিসেস? মো লজ্জায় একদম নিশ্চুপ হয়ে রইল। তার বুকের ভেতর ধক ধক করে কেঁপে উঠছে বারবার। উজান তার ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে মনে মনে একটা পরিকল্পনা করে মুচকি হাসল। সে বুঝতে পারছিল মেয়েটা বড্ড ঘাবড়ে গেছে, তাকে কিছুটা সময় দেওয়া দরকার। তাই সে মৃদু স্বরে আওড়ালো, মিসেস চৌধুরী, রোমান্স তো সারা রাত ধরে হবে। তার আগে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসুন তো। গলাটা বড্ড শুকিয়ে গেছে। পানির কথা শুনে মাত্রই মো যেন খাঁচা ছাড়া পাখির মতো প্রাণ ফিরে পেল। সে এক সেকেন্ডও দেরি না করে তড়িঘড়ি করে ব্যাগ থেকে নেমে তড়িৎ গতিতে কক্ষ ত্যাগ করলো। তাকে ওভাবেই ভয়ের চোটে দৌড়ে পালিয়ে যেতে দেখে উজান নিজের রুমের ভেতর শব্দ করে হু হু করে হেসে উঠল। মোয়ের মনে যে চরম অস্বস্তি আর লজ্জা কাজ করছে এটা উজান খুব ভালো করে বুঝতে পেরেছে। সে আপাতত বিছানায় আরাম করে হেলান দিয়ে একটা বড় বড় শ্বাস ফেলে নিজের উত্তাল হয়ে ওঠা শরীর ও মনকে কিছুটা স্বাভাবিক করে নিল। কিছুক্ষণ পর মো ডাইনিং রুম থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ধীর পায়ে উজানের সামনে এসে দাঁড়ালো। উজান এক পলক তার রাঙা মুখের দিকে তাকিয়ে ময়ূর হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে পুরোটা খেয়ে নিল। পানি খাওয়া শেষ হতেই গ্লাসটা টেবিলের উপর রেখে সে আবারও এক টান মেরে মোকে নিজের শক্ত বুকের উপর ফেলে দিল। মো কিছু বুঝে ওঠার আগেই উজান ওনার মসৃণ থুতনিতে নিজের ঠোঁট ছোঁয়ালো এবং ফিসফিস করে বলল, লাভ ইউ মাই ওয়াইফি। মো উজানের বুকে মিশ্র থেকে নিজের ঘাড়টা সামান্য বাঁকিয়ে উজানের মুখের দিকে তাকালো। আর ঠিক তখনই তার ছোট্ট মাথায় এক চরম দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে নিজের ফর্সা আঙ্গুলগুলো দিয়ে উজানের ডান হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে মিটিমিটি হেসে আদরে গলায় বলল, এই খুশিতে তাহলে প্রশ্ন আউট করে দেন। উজানের মুখের স্বাভাবিক ভাব এক নিমিষে উধাও হয়ে গেল। সে একদম চমকে গিয়ে বিষম খাওয়ার মতো করে ময়ূর দিকে তাকালো। এই মেয়েটা যে এত বড় একটা গভীর আবেগময় আর স্পর্শকাতর মুহূর্তেও পড়াশোনা আর পরীক্ষার প্রশ্ন আউট করার মতো ফালতু কথা তুলতে পারে তা তার কল্পনাতেও ছিল না। একজন প্রফেসরের সামনে সে প্রশ্ন ফাঁসের আবদার। উজান ময়ূর দিকে তাকিয়ে রাগে নিজের দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলে উঠল, কুত্তার লেজ আর শাশুড়ির মেয়ে কোনোদিন সোজা হবে না। শয়তান সেমরি, দূরে গিয়ে মর। আসছে প্রশ্ন আউট করতে। উজানের মুখ থেকে কুত্তার ল্যাজ আর মর শব্দ দুটো শোনা মাত্রই ময়ের ভেতরের অভিমানী চণ্ডী রূপটা আবারও জেগে উঠল। সে এক ঝটকায় উজানের বুক থেকে উঠে তার সামনে গিয়ে শতান দাঁড়িয়ে গেল। নিজের দুই হাত দিয়ে নিজের কোমরটা শক্ত করে চেপে ধরে অত্যন্ত চড়া ও কর্কশ কণ্ঠে আওড়ালো, কি বললেন আপনি? আপনি আমাকে একটা কুত্তার লেজের সাথে তুলনা করলেন প্রফেসর সাহেব? তাও আবার ডাইরেক্ট তুই বলে সম্বোধন করলেন, আবার আমাকে মারতেও বললেন। ওকে ফাইন, থাকবো না আমি আপনার মতো এক খিটখিটে বুড়ো মানুষের সাথে। করবো না আমি আপনার সংসার। আমি আজই এখনই বাবার বাড়ি চলে যাচ্ছি। এই বলেই মোর আগে গটগট করে এক কদম এগিয়ে যেতেই উজান নিজের বিছানা থেকে বিদ্যুৎ গতিতে নেমে সে একটানে মোর হাতটা শক্ত করে ধরে ফেলল। তার চোখে তখন এক রাস চরম অসহায়তা। সে কাচুমাচু মুখ করে বলে,
সরি পিচ্চি, প্লিজ শান্ত হও। আমি ওভাবে মন থেকে বলতে চাইনি। ওটা জাস্ট কথার কথা ছিল, ব্যাস। রাগ করো না প্লিজ বউ। কথার কথা মানে কি? আমি সামান্য একটা প্রশ্ন আউট করে দিতে বলেছি বলে আপনি আমাকে কুত্তার সাথে তুলনা করে মরতে বলছেন, আর এখন বলছেন এটা কথার কথা। থাকবো না আমি আপনার সাথে, আপনি কথার কথা নিয়ে থাকুন। মো প্রচণ্ড রাগান্বিত হয়ে মুখ ফুলে কথাগুলো বলল। তবে তার এই ছোট্ট অভিমানে অবিষণ্ণ মুখখানা দেখে এবার উজানের নিজের প্রতি এক তীব্র ক্ষোভ ও অনুশোচনা জন্ম হতে লাগলো। সে খুব ভালো করে জানে যে মেয়েটা প্রচণ্ড সেন্সিটিভ। সামান্য একটু এদিক ওদিক হলে ওনার চোখে শ্রাবণের ধারা নেমে আসে। তবু সে কেন যে মেয়েটাকে বারবার হার্ট করে ফেলে তা সে নিজেও জানে না। অতঃপর উজান নিজের সমস্ত গাম্ভীর্য বিসর্জন দিয়ে মাথা নত করে বড্ড আকুতি ভরা সুরে বলল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমার পিচ্চি বউ। আমি সত্যি তোমাকে ওভাবে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, আই অ্যাম রিয়েলি সরি। এর পানিশমেন্ট হিসেবে আজ মাঝরাতে তোমাকে নিয়ে আমি লং বাইক রাইডিংয়ে যাব, কেমন? এবার তো রাগটা কমাও। উজানের মুখে বাইক রাইডিংয়ের কথা শোনা মাত্রই ময়ূর চোখ দুটো চকচক করে উঠল। সে এক লাফে তার কাছাকাছি এসে শুধালো, সত্যি বলছেন? কখন নিয়ে যাবেন? এখনই নিয়ে চলুন না প্লিজ। ময়ূর মলিন মুখে এমন এক চিলতে খুশির হাসির রাশ দেখেই উজানের বুকের ভেতরটা খানিকটা শীতল হয়ে এলো। এই চঞ্চল মেয়েটাকে সব সময় এমন হাস্যোজ্জ্বল দেখতেই তার সবচেয়ে বেশি ভালো লাগে। আচমকায় উজান কোনো সুযোগ না দিয়ে ময়ূর কোমরটা নিজের বাহু ধরে শক্ত করে আঁকড়ে ধরলো এবং তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো, বাইক রাইডিংয়ে তো নিশ্চয়ই নিয়ে যাব জান, তবে তার আগে আমাকে মিষ্টিমুখ করিয়ে দাও দেখি। মৌ উজানের মতলবটা পুরোপুরি বুঝে ওঠার আগেই উজান ক্ষুধার্ত চাতকের মতো ময়ূর ওই রাঙ্গা ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। মৌ প্রথমে অপ্রস্তুত হয়ে উজানের ওই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু তার লোহার মতো শক্ত বাহুর সামনে তার এই পুতুলের মতো শক্তি বিন্দু মাত্র টিকল না। উজান নিজের গভীর ও তীব্র চুম্বনের আবেশে মুখে পুরোপুরি রাঙিয়ে তুলতে লাগলো। দীর্ঘক্ষণ ধরে চলা এই গভীর ভালোবাসার পর উজান যখন অবশেষে তাকে মুক্তি দিল, তখন মৌ বিছানায় এলিয়ে পড়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। সে নিজের ঠোঁট দুটো হাত দিয়ে মুছে রাগ মিশ্রিত আদুরে গলায় বলে উঠল, নষ্ট পুরুষ, এভাবে কেউ কিস করে? আর একটু দেরি হলে তো আমার দম আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে মারাই যেতাম। উজান নিজের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটিয়ে বলল, প্রফেসর উজান চৌধুরীর অফিসিয়াল ওয়াইফই হয়েছেন মিসেস চৌধুরী, আর তার এই সামান্য একটুখানি কিসই যদি সহ্য করতে না পারেন, তাহলে মুখে কিসের এত ভালোবাসি ভালোবাসি? এটা তো মাত্র শুরু। পরবর্তীতে এই ভালোবাসার অত্যাচারে আপনাকে আমি একদম অতিষ্ঠ করে ছাড়ব। জাস্ট মাইন্ড ইট। মৌ পুরো স্তব্ধ হয়ে চোখ বরাবর করে উজানের ওই রসালো ও গভীর ভালোবাসার বাণী শুনছিল। তার এই ঘুর লাগা অবস্থার মাঝেই আবার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এবার দ্রুত রেডি হয়ে নিন মিসেস চৌধুরী। আজ রাতে আপনাকে বাইকে চড়িয়ে পুরো শহর ঘুরে দেখাবো। এই কথা শেষ করে উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে চটজলদি শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তবে যাওয়ার আগে সে ময়ের সারা মুখমণ্ডলে নিজের ভালোবাসার অজস্র গভীর চিহ্ন একে দিয়ে যেতে ভুলল না। প্রায় ঘন্টাখানিক পর উজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো এবং তারপর মো নিজে শাওয়ার নিতে গেল। উজান নিজের রুমে ঢুকে দ্রুত একটা ক্যাজুয়াল পোশাক পরে রেডি হয়ে নিধির পায়ে নিচে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। উজানকে শুরু বেয়ে নিচে নামতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা আরিফুর চৌধুরী নিজের চায়ের কাপটা রেখে ঠোঁটের কোণে মুচকি হাসি হাসলেন। ওনার এই গম্ভীর টেলিটার মনে যে পিচ্ছি ময়ূর জন্য এত গভীর অনুভূতি আর পাগলামি লুকিয়ে ছিল তা তিনি নিজে একজন জন্মদাতা বাবা হয়েও এতদিন বিন্দুমাত্র টের পাননি। অতঃপর তিনি পরম স্নেহে উজানকে নিজের কাছে ডাকলেন। উজান, এদিকে আয় তো বাপ। উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে সন্দিহান চোখে বাবার দিকে এগিয়ে গেল এবং সোফায় বাবার পাশে ধপ করে বসে এবং কিচেন রুমের দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দিয়ে বলল, আম্মু, আমার পিচ্চি বউটার জন্য জলদি কিছু ভালো খাবার দাবার রেডি করো তো, বউটার আমার খিদে পেয়েছে। অতঃপর উজান নিজের বাবার দিকে মনোযোগ দিল। আরিফুর চৌধুরী পরম মমতায় ছেলের চওড়া কাঁধে নিজের হাত রাখলেন এবং নরম সুরে বললেন,
বৌমাকে যে তুই এতখানি ভালোবাসিস তা আগে কখনো মুখ ফুটে বলিলি না কেন? বাবার কথা শুনে উজান অমনি মুখটা তেতো করে বলে উঠল, একদম চুপ করো মির্জাফরের বংশধর। শুধুমাত্র তোমার জন্য আজ আমার বউটা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তুমি জানো, পিচ্ছে যদি আজ সত্যি সত্যি আমাকে ফেলে চলে যেত, তবে এই উজান চৌধুরীর কি দশা হতো। আমি এক মুহূর্ত বাঁচতে পারতাম না আমার ওই পিচ্চিটাকে ছাড়া। ও আমার প্রতিটা নিঃশ্বাসে আমার পুরো অস্তিত্বে মিশে আছে। আজ ইফাত যদি ঠিক সময়ে পিচ্চির ওইভাবে ব্যাগ গুছিয়ে চিরতরে চলে যাওয়ার কথা আমাকে ফোনেই না জানাতো, তবে তো আমি কোনোদিনও পিচ্চিকে আর নিজের কাছে ফিরিয়ে আনতেই পারতাম না। তখন ওকে আমি যতই ভালোবাসি বলি না কেন, ও সেটাকে স্রেফ অভিনয় ভেবে সারা জীবন আমার উপর অভিমান করে বাপের বাড়িতেই বসে থাকতো। আরিফুর চৌধুরী ছেলের এমন চড়া কথা শুনে একটা দীর্ঘ তপ্ত শ্বাস ফেললেন। তিনি মনে মনে খুব ভালো করে বুঝতে পারলেন যে ছেলেটা আজ সত্যি বড্ড বেশি হার্ট হয়েছে। তিনি পরম মমতায় আবারও ছেলের কাঁধে হাত রেখে বোঝানোর সুরে বলতে লাগলেন, বাপ রাগ করিস কেন? শেষমেশ তো ও তোকে ছেড়ে চলে যায়নি, তাই না? যাইনি মানে কি? চলে গেলে তখন কি হতো? হ্যাঁ, নিজে তো এই বুড়ো বয়সেও আম্মুকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারো না, আর এখন মাঝখান থেকে এসে আমার বুক থেকে আমার ওই বিড়ালের বাচ্চার মতো কিউট বউটাকে আলাদা করতে চেয়েছিলে। ধিক্কার জানাই তোমার এই চিন্তা ভাবনাকে। আরিফুর চৌধুরী আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে তাকালেন। তিনি পরম মমতায় ছেলের কাঁধে হাত রেখে নিজের ভুলটা স্বীকার করার জন্য বলতে লাগলেন, দেখ বাবা, ছি ড্যাড ছি, আমার চমচমের মতো বউ থাকতে তোমারটা কোন দুঃখে দেখতে যাব শুনি। ছি ছি, এই অশ্লীল নোংরা লোকটার সাথে আমার জননী এত বছর সংসার করেছে কিভাবে? ছি ছি। উজানের এমন ঠোঁট ব্যাকে বলা অদ্ভুত উদ্ভট কথাবার্তা শুনে আরিফুর চৌধুরী চরম হতাশ চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই ছেলেটা যে এত বড় একটা সিরিয়াস মুহূর্তেও এমন আজগুবি ও হাস্যকর কথা বলতে পারে তা তার ধারণার সম্পূর্ণ বাইরে ছিল। তিনি খানিকটা রাগী ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ও জান, তুই কি আজীবনেও কোনোদিন ভালো হবি না রে? এই সিরিয়াস রোমেন্টেও এইসব আজগবি ফালতু কথা তুই কার থেকে শিখলি শুনি? বাবার এমন বোকা বনে যাওয়া মুখ দেখে উজান এবার নিজের সব কটা দাঁত কেলিয়ে হু হু করে হেসে উঠল। আজ অনেকগুলো দিন পর বাবার ছেলে এতটা কাছাকাছি বসে একসাথে হাসাহাসি করছে। কিচেন রুম থেকে প্লেটে করে খাবার সাজাতে সাজাতে মৌসুমী চৌধুরী দূর থেকে এই দৃশ্যটি পরখ করলেন এবং ওনার মাতৃত্বের মনটা এক পরম তৃপ্তির দীর্ঘশ্বাসে ভরে উঠল। হঠাৎ উজান সোফা থেকে দাঁড়িয়ে পড়তে পড়তে বলে উঠল, কার থেকে আবার শিখবো ড্যাড? তোমার ওই পরম আদরের বৌমার থেকে। শাশুড়ির মেয়েটা সবসময় এমন সব সিরিয়াস মোমেন্টে কি সবচেয়ে আজে বাজে কথা বলে, তখন আমার মনটা চায় ওকে ডাইরেক্ট ছাদ থেকে নিচে ফেলে দেই। নেহাত মেয়েটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, নয়তো কবেই ওনাকে ছাদ থেকে ফেলে দিতাম। ওকে ড্যাড, আমি আসছি। আমার পিচ্ছে বউটার বড্ড খিদে পেয়েছে, ওনার পেটে এতক্ষণে ইঁদুর দৌড়াচ্ছে। এই বলেই উজান ডাইনিং টেবিল থেকে মৌসুমী চৌধুরীর সাজিয়ে রাখা খাবারের প্লেট ও গ্লাস হাতে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে ময়ূর রুমের দিকে ঢুকে গেল। রুমে ঢুকতে সে দেখলো মৌ মাত্রই শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয়েছে। তার পরনে হোয়াইট থ্রি পিস, ভেজা লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানির ফুটা জামা ভিজে মেঝেতে ঝরে পড়ছে। উজান ময়ূর সেই মুখের দিকে কিছুক্ষণ ঘুর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর সে আলতো পায়ে ময়ূর দিকে এগিয়ে গেল। হঠাৎ কি মনে হতেই সে নিজের চোখ দুটো বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর মুখে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজে হাতে হেয়ার ড্রায়ারটি নিয়ে পরম যত্নে ময়ূর ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। চুলগুলো উড়ে উড়ে বারবার উজানের গালে আর মুখে সে আঁচড় কাটছে, কিন্তু উজান তাতে বিরক্ত হওয়ার বদলে মুচকি মুচকি হাসছে। চুল শুকানো শেষ হলে উজান নিজেই খুব দক্ষ হাতে ময়ূর লম্বা চুলগুলো উঁচুতে তুলে একটা সুন্দর খোপা বেঁধে দিল। অতঃপর তাকে বিছানায় বসিয়ে নিজের হাতে ফোনটা গুজে দিল। ময়ূর একটা বড় বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, ফোন ছাড়া সে কিছুতেই খেতে চায় না। উজান আজ আর বারণ করলো না। সে নিজে হাতে এক লুকমা করে খাবার তুলে ময়ূর মুখে দিতে লাগলো। মৌ মাঝে মাঝে ফোনের স্ক্রিনে কার্টুন দেখতে দেখতে খাবার গিলছে। আধো খাওয়া শেষ হতেই
মৌ আর খেতে চাইলো না। তখন উজান নিজেই বাকি খাবারটুকু তৃপ্তির সাথে খেয়ে শেষ করলো। তা দেখে মৌ কপাল কুঁচকে অবাক হয়ে শুধালো, আমার এটো খাবার আপনি খেয়ে ফেললেন? বিন্দুমাত্র ঘৃণা হচ্ছে না আপনার? আর আরেকজনের এটো খাবার কেউ এভাবে খায়? উজান তখন আর কোনো কথার উত্তর দিল না। প্লেটটা নির্দিষ্ট স্থানে রেখে সে এক ঝটকায় মুখে নিজের বুকের সাথেই টেনে নিল। মৌয়ের ঘাড়ে মুখ গুজে ফিস ফিস করে বলল, ভালোবাসি আপনাকে মিসেস চৌধুরী। আর যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি তার কোনো কিছুই আমার কাছে ঘৃণার নয়। আর ভালো মন্দ, ভুল ত্রুটি, ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা খারাপ লাগা, অভ্যাস বদভ্যাস সব কিছুকে আমার ভালোবাসা উচিত। কারণ মানুষটা তো শুধু আমার। তাছাড়া এটো খাবার খাওয়া তো নোংরা কিছু নয়, বরং এতে দুজন মানুষের মাঝের বন্ডিং আরও দৃঢ় হয়, ভালোবাসার গভীরতা বাড়ে। বুঝেছেন মিসেস চৌধুরী? কথাগুলো শুনতে মৌ উল্টো ঘুরে শক্ত করে উজানকে জড়িয়ে ধরল। আজ সে সত্যি গর্বিত। তার বেছে নেওয়া মানুষটি খাঁটি। তার ভালোবাসার মানুষটিকে চেনে নিতে সে কোনো ভুল করেনি। মৌয়ের এই ছোট্ট পাগলামি দেখে উজান শব্দ করে হেসে উঠল। কিছুক্ষণ পরে তারা দুজনেই বেরিয়ে পড়লো সেই কাঙ্ক্ষিত বাইক রাইডিংয়ে। গভীর রাত, চারিদিকে নিঝুম পরিবেশ। শহরের রাজপথ এখন অনেকটাই ফাঁকা। মাঝে মাঝে কেবল দু একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠছে। ময়ূর বাইকে চড়তে বেশি ভালো লাগে, আর উজান সেটা জানে বলেই আজ তাকে নিয়ে এসেছে। মৌ পেছন থেকে শক্ত করে উজানের প্রশস্ত বুকটা জড়িয়ে ধরে আছে। চারপাশ থেকে ঝড়ো হাওয়া সু সু শব্দে তাদের গা ছুঁয়ে শীতলতা ছড়িয়ে দিচ্ছে। উজান মেয়েটার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, তাই ময়ূর মাথায় একটা হেলমেট পরিয়ে দিয়েছে। বাইকের গতি কিছুটা কমিয়ে উজান আদরে গলায় শুধালো, পিচ্চি বউ, কেমন ফিল হচ্ছে? মৌ আনন্দে চোখ বন্ধ করে বলল, জাস্ট ওয়াও, ভাষায় প্রকাশ করার মতো নয় প্রফেসর সাহেব। আপনি এত ভালো কেন বলুন তো? উজান বাঁকা হাসলো। ভালো তো আমি বটেই, তবে এখন একটু খারাপ হতেও দিও যান। শুধু আকাশ বাতাস ফিল নিলেই চলবে? স্পেশালি আমাকে ফিল করতে হবে না? ময়ের প্রফুল্ল মুখটা মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে উঠল। সে লজ্জায় উজানের পিঠে একটা কিল বসিয়ে দিল। এমন পচা কথা বললে আমি কিন্তু আর কখনো আপনার সাথে আসবো না। কোলে উঠে আসতে চাইছো সেটা ডিরেক্ট বললেই তো পারো জান। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? উজান চৌধুরী অলওয়েজ তোমাকে সামলানোর ক্ষমতা রাখে। মই এবার লজ্জা পাওয়ার বদলে রাগে বেলুনের মতো চুপসে গেল। সে দুই হাত দিয়ে উজানের প্যাটে একের পর এক চিমটি কাটতে লাগলো। উজান ব্যথায় কুকড়ে গিয়েও শব্দ করে হেসে উঠল। আউচ পিচ্ছি, প্লিজ এখন থামো। ট্রাস্ট মি, বাসায় গিয়ে শুধু চিমটি নয়, কিস টিস যা ইচ্ছে করতে পারো উজান চৌধুরী, একদম কিছু বলবে না। কিন্তু এখন রাস্তায় একটু শান্ত হয়ে বসো। পিচ্ছি বউটাকে এই মুহূর্তটা ফিল করতে দাও। মো কিছুক্ষণ চুপচাপ রইল। উজান অবাক হলো, মেয়েটা তো এত সহজে শান্ত হওয়ার পাত্রী নয়। সে ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে তাকালো। দেখলো মো পরম শান্তিতে তার পিঠের উপর মাথা রেখে গভীর ঘুমিয়ে চলে আছে। এভাবে বাইকের গতির মাঝেও যে কেউ ঘুমিয়ে পড়তে পারে তা উজানের ধারণার বাইরে ছিল। উজান এক হাত দিয়ে পেছন থেকে মুখকে শক্ত করে জড়িয়ে ধরলো, যাতে ঘুমের ঘুরেও মেয়েটা পড়ে না যায়। তারপর বাইকের মোড় ঘুরে সে দ্রুত গতিতে গন্তব্যের দিকে অর্থাৎ চৌধুরী বাড়ির দিকে রওনা হলো। দেখতে দেখতে কেটে গিয়েছে দীর্ঘ 2টি সপ্তাহ। এই 2 সপ্তাহের পর অবশেষে মৌ এবং মেহেরের সব পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হলেও মেহেরের মনটা বিষণ্ণ। মোটামুটি পরীক্ষা দিলেও রেজাল্ট কেমন হবে তা নিয়ে সে ভীষণ টেনশনে ভুগছে। অন্যদিকে মৌয়ের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। পরীক্ষা কেমন হয়েছে সেটা একমাত্র মৌ আর উপরওয়ালাই জানেন। 2-একটা প্রশ্ন মেহেরের ইশারায় লিখলেও বাকিটা নিজের খেয়াল খুশি মতোই লিখে এসেছে সে। তবে পাস মার্ক উঠবে কিনা তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা রাখা নেই তার কপালে। সে মেতে আছে নিজের বিন্দাস দুনিয়ায়। গত 1 সপ্তাহ উজান ঢাকার বাইরে ছিল অফিসিয়াল ইনভেস্টিগেশনের কাজে। আর এই সুযোগে মৌ পড়াশোনাকে এক প্রকার শিখেই দূরে রেখে মন যা চেয়েছে ঠিক তাই করেছে। এর পরিণতির সামনে কি হতে পারে তা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা বা ভয় নেই
তার মনে। সন্ধ্যার দিকে উজান ফিরে সে মুখে নিয়ে শপিংয়ে বের হলো। বাইরে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরতে ফিরতে তাদের বেশ রাত হবে। মৌ চেয়েছিল মেহেরকেও সাথে নিয়ে যেতে, কিন্তু মেহের অন্য ধাতুতে গড়া। সে কখনোই কারো ব্যক্তিগত সময় বা প্রাইভেসি নষ্ট করতে চায় না। তাই মাথা ব্যথার অজুহাত দিয়ে সে বাসায় থেকে গেল। মেহের এই পরিপক্কতা ইফাতকে বারবার মুগ্ধ করে। মেয়েটা অদ্ভুত সুন্দরভাবে বোঝে কখন কাকে কতটা স্পেস বা প্রাইভেসি দেওয়া উচিত। এদিকে ইফাতও জরুরি কিছু কাজে উজানদের সাথে বাইরে বের হয়েছে। চারদিকের এই নীরবতায় মেহেরের বড্ড একাকী আর একঘেয়ে লাগছিল। নিজেকে একটু হালকা করতে সে এসে বসলো ছাদের দোলনাটায়। বুকের ভেতরের কাল বৈশাখী ঠিক তখনই প্রকৃতির রূপ বদলাতে শুরু করলো। পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। খানিক বাদে বাদে তীব্র আলোয় বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু আকাশের এই রুদ্র মূর্তি মেহেরকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারছিল না, কারণ প্রকৃতির এই ঝড়ের চেয়েও শতগুণ তীব্র এক কাল বৈশাখী ঝড় বয়ে চলছিল তার নিজের ভেতরে। আজকে ইফাতকে তার জীবনের অতীতটা বলতেই হবে, কিন্তু বুকের ভেতর থেকে যেন সমস্ত সাহস উবে যাচ্ছে। একটা অজানা আতঙ্ক তাকে গ্রাস করছে। মানুষটা যদি সব সত্য জানার পর তাকে ভুল বোঝে, যদি চিরকালের জন্য তার জীবন থেকে হারিয়ে যায়। কথাগুলো ভাবতেই মেহেরের দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো, মাথাটা ঝিমঝিম করছে। কোনো কিছু চিন্তা করার শক্তিও যেন হারিয়ে ফেলেছে সে। নিজের জীবনে এর আগে অনেক বড় বড় ঝড় সে একা হাতে সামলে এসেছে, কিন্তু আজ সামান্য অতীতটা প্রকাশ করতে গিয়ে তার বুকটা দূরে দূরে কাঁপছে। বুকের ভেতর যেন এক প্রলয়ঙ্কারী টর্নেডো আছড়ে পড়ছে। এমন সময় হঠাৎ করে মেহের নিজের কাঁধের উপর কারো পরিচিত হাতের স্পর্শ পেল। ভয়ে স্পর্শটা পেতে মেহের তড়িৎ গতিতে ছিটকে সরে এলো। আতঙ্কে চোখ দুটো বড় বড় হয়ে উঠলেও সামনে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক থেকে এক দীর্ঘশ্বাস নেমে গেল। খানিকটা স্বস্তি পেল সে। ইফাত মুচকি হেসে মেহেরের গা ঘেঁষে দোলনায় বসলো। পকেট থেকে একটা কিটকাট চকলেট বের করে মেহেরের দিকে বাড়ি দিল সে, কিন্তু আজ মেহেরের হাত দুটো যেন অবশ। চকলেটটা নেওয়ার মতো সাহস সে সঞ্চয় করতে পারল না। উল্টো সে ইফাতের থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেই বসলো। ইফাত ব্যাপারটা খেয়াল করলো। সে নিজেও মেহেরের দেওয়া দূরত্বটুকু বজায় রেখে বসলো, তবে তার মুখে লেগে রইল সে চেনা এক গাল হাসি। সেই হাসিতে যেন প্রতিধ্বনিত হলো তার গভীর ভালোবাসা। মিস থেকে মিসেস চৌধুরী হতে চলেছেন, তবুও এত কিসের ভয়? ইফাত চৌধুরীকে আপনি কেন ভয় পাবেন বলুন তো? বরং ইফাত চৌধুরী নিজেই আপনাকে ভয় পাবে। আপনার সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে। আপনার সকল আবদার পূরণ করবে সে। আপনার হাতের ইশারায় চলবে। আপনি থেকে খুব দ্রুতই তুমিতে আবদ্ধ করবে নিজেকে। আর এখনও যদি এমন পাগলামি করেন তাহলে কিভাবে হয় বলুন তো? আপনাকে তো আগেই বলেছিলাম, ইফাত চৌধুরী বড্ড অধৈর্যশীল একজন পুরুষ। সে দুনিয়ার সবার কাছে ধৈর্য রাখতে পারলেও তার শখের নারীর কাছে বড্ড দুর্বল, বড্ড অসহায়। মেহের মন্ত্রমুগ্ধের মতো প্রতিটি কথা শুনছিল। মানুষটার প্রতিটি শব্দের ভাঁজে ভাঁজে কত তীব্র আকাঙ্ক্ষা আর ভালোবাসা লুকিয়ে আছে, কিন্তু মেহেরের বিবেক তাকে দংশন করছে। সে কিভাবে এই মানুষটাকে ঠকাবে? সে তো ইফাতকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে কখনো ঠকানো যায় না। এই অপরাধ বোধ থেকেই গত 4 দিন ধরে সে ইফাতকে এড়িয়ে চলছে, ক্রমাগত অ্যাভয়েড করে যাচ্ছে। মেহের ভেবেছিল অবহেলা পেয়ে এবার অন্তত ইফাত নিজে থেকেই দূরত্ব বজায় রাখবে। মেহের নামের কোনো নারী যে তার জীবনে এসেছিল হয়তো তা ভুলে যাবে, কিন্তু মেহেরের সেই ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। মেহের গত 4 দিন কথা না বললেও ইফাতের শেষ বার্তাটা ছিল স্পষ্ট ও ধারালো। আমাকে অ্যাভয়েড করার ফল কি জানো? সোজা বউ বানিয়ে ঘরে তুলবো। ইফাত চৌধুরী সব সহ্য করতে পারলেও তার শখের নারীর অবহেলা সহ্য করতে পারে না। জাস্ট রেডি থাকো পানিশমেন্ট পাওয়ার জন্য। ইফাত চৌধুরী যেমন তার শখের নারীকে উজাড় করে ভালোবাসতে পারে, ঠিক তেমন করে আঘাত করতেও পারে। জাস্ট ওয়েট অ্যান্ড অভিমানের অবসান সে কথার গভীরতায় মেহের বুঝেছিল।
কিন্তু পরিস্থিতির কাছে সে ছিল নিরুপায়। দোলনায় বসে মেহের যখন তখনও চকলেটটা হাতে নিচ্ছিল না, তখন ইফাতের ধৈর্যের বাঁধ ভাঙল। সে প্রচণ্ড রাগে নিজের ফোন আর হাতের চকলেটটা দৌড়ে ছুঁড়ে মারল। শূন্য ছাদের মাঝে সে তীব্র শব্দে মেহের হকচকে উঠল, কেঁপে উঠল তার পুরো শরীর। পাশে ফিরে ইফাতের রাগান্বিত থমথমে মুখটা দেখে মেহেরের গলার ভেতরটা শুকিয়ে এলো। সে ঢুক গিলে নিজের ভয়টা আড়াল করার চেষ্টা করলো। অতঃপর মুখে একটা জোড়াতালের শুকনো হাসি ঝুলিয়ে দোলনা থেকে নামলো। ছিটকে যাওয়া ফোন আর চকলেট দুটো করে নিয়ে সে এবার ইফাতের একদম কাছাকাছি এসে বসলো। কাঁপা কাঁপা হাতে ফোনটা কোনো রকমে ইফাতের হাতের মুঠোয় গুজে দিল মেহের। তারপর চকলেটটা ছিঁড়ে খানিকটা নিজের মুখে পড়ে দিল, আর বাকি অংশটুকু কাঁপতে থাকা আঙ্গুলে ইফাতের ঠোঁটের সামনে ধরল। ইফাত তখনও ঠিক আগের মতোই রাগের দৃষ্টিতে তাকিয়েছিল মেহেরের দিকে। তবে মেহেরের এই আকুলতা দেখে সে আর ফিরে দিতে পারল না। বাড়িয়ে দেওয়া চকলেটটুকু মুখে পুরে নিল। ইফাতকে এতটা রাগান্বিত হতে মেহের কখনো দেখেনি। ভয়ে মেহেরের কণ্ঠ রোধ হয়ে আসছিল। সে তুতলাতে তুতলাতেই কোনো মতে বলল, চকলেট খেলাম তো, তবুও এমন করে তাকিয়ে আছেন কেন? ভয় লাগে আমার। মেহের কাঁপা কাঁপা কণ্ঠের আকুতির জবাবে ইফাত আর কিছুই বলল না। সে কেবল থমথমে মুখে চুপচাপ বসে রইল। চারদিকে নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল। দীর্ঘ সময় পর সে নীরবতার বুক চিরে ইফাত নিজেই প্রশ্ন করল, ফুলকন্যা, চলো বিয়ে করি। মেহের চমকে তাকালো। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফাচ্ছে। সে ধরফর করে ইফাতের মুখোমুখি হয়ে বসলো। ইফাত তখনও তার দিকে এক দৃষ্টিতে গভীর মায়াবী চোখ জোড়া নিক্ষেপ করে রেখেছে। মেহের কিছু বলার জন্য ঠোঁট জোড়া নাড়ার আগেই ইফাত বলে উঠল, আমি তোমার কোনো অতীত জানতে চাই না, শুধু তোমাকে আমার বউ করে ঘরে তুলতে চাই ফুলকন্যা। মেহেরের চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠল। সে ইফাতের চোখের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে অত্যন্ত কাঁপা গলায় বলে, পারবো না আমি আপনার বউ হতে, পারবো না আপনাকে ঠকাতে। কি বলতে চাচ্ছ ফুলকন্যা? মেহের আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে ডুকরে কেঁদে উঠল। আমায় মাফ করে দিন, সত্যি আমি পারবো না আপনার হতে, আর না পারবো নিজের অতীত ভুলতে। আমি জানি আমাদের দুজনের পথ ভিন্ন, আমরা কখনোই এক হবার নয়। আপনি তো আকাশের চাঁদ, সে চাঁদ কেন নিজে এসে কলঙ্ক গায়ে মাখবে? আমরা এখন যেমন আছি তেমন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি প্লিজ। ইফাত এক মুহূর্ত দেরি না করে মেহেরের কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের শক্ত ভাঁজে পড়ে নিল। মেহেরের চোখের জল আলতো করে মুছে দিয়ে ফিসফিস করে, তোমাকে কতবার বলবো, তোমার কোনো অতীত আমি জানতে চাই না। আমি শুধু তোমাকে আমার বউ করে ঘরে তুলতে চাই, ব্যাস। আর কে বললো তুমি আমায় ঠকাচ্ছ? আমি বরং তোমাকে নিজের করে পেয়ে জিতে যাব। প্লিজ ফুলকন্যা, এমন করো না। বলো, আমি তো এতদিন তোমাকে কোনো জোর করিনি, তাহলে আজ কেন তুমি নিজে থেকে এভাবে পিছিয়ে যাচ্ছ? কারণ আমি যে আপনার বউ হবার কোনো যোগ্যতা রাখি না। মেহেরের কণ্ঠ দিয়ে যেন এক বুক হাহাকার বেরিয়ে এলো। লাগবে না তোমার কোনো যোগ্যতা, শুধু তুমি আমারই হও। কেন অবুঝের মতো কথা বলছেন? তাছাড়া আমি অনেকটা চেষ্টা করেছি এই বিয়ের শব্দটা নিয়ে ভাবতে, তবে আমার মস্তিষ্ক কোনোভাবেই সাই দিচ্ছে না। আমি সত্যি নিরুপায়। সব কিছু জানার পর আপনি যদি আমার জীবন থেকে চলে যান, আমি তো সহ্য করতে পারবো না। আপনি বরং অন্য কোনো নারীকে বিয়ে করে সুখী হন, আমি দূর থেকে না হয়ে আপনাকে দেখব। মেহেরের মুখে অন্য নারীর কথা শুনে ইফাতের ভেতর প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু নিজেকে শান্ত করলো। সে কোনো কথা না বাড়িয়ে সে মেহেরের ভেজা গাল দুটো নিজের দুই হাতের তালুতে আঁকড়ে ধরলো। আমার অন্য কোনো নারী চায় না ফুলকন্যা, আমার শুধু তোমাকে চাই। আই প্রমিস, তোমার লাইফে অতীতে যাই ঘটে থাকুক না কেন, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। ইফাতের এই কথায় মেহের একটা তাচ্ছিলের হাসি হাসলো। লোকটা কত সহজে কথাটা বলে দিল, কিন্তু বাস্তবতা যে বড্ড কঠিন তা প্রমাণ করা আরো কঠিন। পারবেন না আপনি, আমার অতীত জানার পর কোনোভাবেই আমাকে আপন করতে পারবেন না। প্রমিস করছি, তবুও বিশ্বাস হচ্ছে না। ইফাত কিছুটা মরিয়া হয়ে উঠল। আচ্ছা তুমিই বলো, কিছু হলে তোমার অতীতে, তোমার অতীত যতই ভয়ঙ্কর বা ভয়াবহ হোক না কেন, আমি তবুও তোমাকেই আমার বউ বানাবো। মাহের কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কেন আমাকে এভাবে মিথ্যা আশ্বাস দিচ্ছেন বলুন তো? আমি জানি
আমার মতো মেয়েকে কোনো পুরুষ কোনোদিন আপন করতে পারবে না। আর ঠিক সেই ভয় থেকে আমি সবার থেকে দূরে দূরে থাকতাম। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি পারবো না আমার সেই বিশ্রী অতীত মুখে আনতে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফুলকন্যা, প্লিজ বলো না কী ছিল তোমার অতীতে। আমি সব কিছু মেনে নেব। ইফাতের কণ্ঠ জুড়ে তখন আকুল মিনতি, আর মাঝে আকাশ ভাঙ্গা আর্তনাদ। হঠাৎ করেই মেহের দু চোখ শক্ত করে বন্ধ করে বুকের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলে উঠল, আমি একজন ধর্ষিতা নারী, যাকে 5 বছর আগে ধর্ষণ করা হয়েছিল, যাদেরকে সমাজে নিকৃষ্ট কীট মনে করে। পারবেন এমন ধর্ষিতা নারীকে নিজের বউ বানাতে? কথাগুলো বলার সময় মেহেরের কণ্ঠস্বর তীব্রভাবে কাঁপছিল। তার সেই গগন বিদারী চিৎকারের শব্দে আর কান্নার রোল যেন আকাশের মেঘের ডাক আর বিদ্যুৎ চমকানোর শব্দের সাথে একাকার হয়ে গেল। মেহেরের মুখ থেকে এই একটা শব্দ শুনে ইফাত পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন কেউ নির্মমভাবে মুচড়ে দিল। হৃৎপিণ্ডটা এত দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগলো যে মনে হচ্ছিল বুক চিরে বেরিয়ে আসবে। কলিজাটা যেন কেউ টেনে হিঁচড়ে ফেলেছে। ইফাতকে স্তব্ধ হয়ে যেতে দেখে মেহের আবারও কাঁদতে কাঁদতে হেঁচকে তোলে। মাত্র 12 বছরের বাচ্চা মেয়েকে ওরা ধর্ষণ করেছিল। পারবেন এমন একটা নিকৃষ্ট মেয়েকে নিজের বউ করতে, যে মেয়েটার নিজের বলতে আজ আর কিছুই অবশিষ্ট নেই? সে কিভাবে আপনার বউ হবার স্বপ্ন দেখবে বলুন তো? ওই কাপুরুষগুলো আমাকে জ্যান্ত লাশ পাঠিয়ে রেখে গিয়েছে। আমার জীবনের সবটুকু আলো, সবটুকু খুশি ওরা কেড়ে নিয়েছে। এরপরও কি বলবেন যে আমি আপনার বউ হবার যোগ্যতা রাখি? ইফাত আর এক মুহূর্ত সেখানে বসলো না, ঝড়ের ব্যাগে উঠে দাঁড়ালো। মাহেরের মুখ পানে একবারও না তাকিয়ে সোজা বড় বড় পা ফেলে ছাদ থেকে নেমে চলে গেল। মেহের তার চলে যাওয়ার পথের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চরম তাচ্ছিলের হাসি। সে ঠিকই আন্দাজ করেছিল ইফাত কখনোই তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে না। শুধু ইফাত কেন, এই সমাজের কোনো পুরুষই কি স্বেচ্ছায় তার মতো একটা মেয়েকে আপন করতে চাইবে? মেহের চাতক পাখির মতো শূন্য আকাশের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতরটা যেন খা খা করছে, হৃৎপিণ্ডটা তীব্র ব্যাগে লাফাচ্ছে। ঝড়ের পূর্বাভাস নিয়ে এক ঝলক শীতল হাওয়া তার গায়ে এসে লাগলো। মেহের স্তব্ধ হয়ে গেল। মনের কোনো এক সুপ্ত কোণে এক মুহূর্তের জন্য হলেও তার বিশ্বাস ছিল ইফাত হয়তো বাকিদের মতো নয়, সে হয়তো তাকে এভাবেই মেনে নেবে। কিন্তু আজ তার শেষ বিশ্বাসটুকু কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবে কোনো আফসোস হলো না তার। ভাগ্যটায় যেখানে পুরা, সেখানে আর কাকে দোষ দেবে? মেহের ধীর পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। শরীর আর সায় দিচ্ছে না, মাথাটা প্রচণ্ড ঘুরছে, গা গুলিয়ে আসছে তার। সে চোখের অশ্রু মুছতে মুছতে ছাদ থেকে নিচে নামতে লাগলো। নিজের রুমে সে সশব্দে ভেতর থেকে দরজাটা আটকে দিল। সে বিছানায় ধাপাস করে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু তার সেই বুক ফাটা আর্তনাদ শোনার মতো কেউ ছিল না সেখানে। কান্নার ব্যাগ বাড়ার সাথে সাথে তার ভেতরের কষ্টটা উন্মুক্ত রাগে রূপ নিল। খুব বেশি পুরো রুম তছনছ করতে শুরু করলো। বিছানার চাদর, বালিশ, টেবিলের সব জিনিসপত্র এক এক করে মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগলো। পাশে থাকা কাচের গ্লাসটাও হাত দিয়ে ফেলে দিল সে। ঝনঝন শব্দে মুহূর্তেই সেই কাচ ভেঙে গড়ে গড়ে হয়ে গেল। মেহের হু হু করে কেঁদে উঠে মেঝেতে এক প্রকার আছড়ে পড়ল। ভাঙা কাচের পাশে গুটিসুটি মেরে বসে সে ফুপে ফুপে বলতে লাগলো, আমি তো আপনাকে বলেছিলাম আপনি আমায় মেনে নিতে পারবেন না, কিন্তু আপনি শুনলেন না। আমি না হয় এইভাবেই দূর থেকে আপনাকে সারা জীবন একতরফা ভালোবেসে যেতাম। কেন আমার অতীত জানতে চাইলেন আপনি? কেন কেন আমি এখন কোন মুখে গিয়ে আপনার সামনে দাঁড়াবো? কিভাবে এই মুখ আপনাকে দেখাবো? পারবো না আমি। সত্যি আমার এত যন্ত্রণা সহ্য করার ধৈর্য নেই। অন্ধকার অতীতের গ্রাস মেহেরের দু চোখ বেয়ে অবিরল ধারায় নোনা জল ছুটতে লাগলো। 5 বছর আগের সে ভয়ঙ্কর অতীতের কথা মনে পড়তে তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। সে নিজের চুল নিজেই টেনে ধরে পাগলের মতো দুঃখে কেঁদে উঠল। মেহের, তুই কেন পারলি না নিজেকে পবিত্র রাখতে? কেন তুই সবার বারণ করা সত্ত্বেও সেদিন একা একা অমন জায়গায় গিয়েছিলি?
সেদিন যদি ছোট আম্মুর কথাটুকু শুনতি, তবে আজ এই অভিশপ্ত দিনটা তোকে দেখতে হতো না। আমি কিভাবে ওই মানুষটার চোখে ঘৃণা নিয়ে বেঁচে থাকবো? পারবো না আমি। এই মুখ আমি কখনোই আপনাকে দেখাতে পারবো না। আমি হারিয়ে যাব, অনেক দূরে হারিয়ে যাব। আপনার ঘৃণা নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না আমার জীবনে। কথাগুলো শেষ করে মেহেরের ভেতরে এক অদ্ভুত ভয়ানক শান্ত ভাব চলে এলো। সে নিজের গলা থেকে ওড়নাটা খুলে ফেলল। চটজলদি বিছানার উপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের সাথে শক্ত করে ওড়নাটা বেঁধে নিল সে। এরপর টেবিল থেকে ইফাতের একটা ছবির সহ অ্যালবাম টেনে নিয়ে শেষবারের মতো বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ছবির ইফাতের মুখে আলতো করে চুমু এঁকে দিল। আপনি এমন কেন? কি মায়া আছে আপনার মাঝে? যে মেয়েটা নিজের সাথে নিজে কখনো বিয়ে না করার প্রমিস করেছিল, অথচ আপনি আমার লাইফে এসে সেই কঠিন প্রমিসটাও এক লিপতে ভেঙে দিয়েছে। আমি তো কখনোই কাউকে ভালোবাসতে চাইনি, কোনোদিন কারো জীবনসঙ্গী হতে চাইনি। তাহলে আপনার বেলায় কেন সব কিছু এমন উল্টো হয়ে গেল? আমার এই অভিশপ্ত মনে আপনাকে পাওয়ার এক তীব্র লোভ জন্মেছে, কিন্তু আমার মতো মেয়ের জন্য এই লোভটাও তো একটা মস্ত বড় পাপ। আমি জানি আপনি কখনোই আমার হবার নয়। বামুন হয়ে কিভাবে আকাশের চাঁদে হাত দিই বলুন তো? মেহের একটা দীর্ঘ তপ্ত শ্বাস ফেলল। তার বুকটা যেন ফেটে যাচ্ছে। জীবনের এত বড় এত বাজে একটা পরিস্থিতিতে সে কোনোদিন পড়বেই তা ছিল তার কল্পনারও বাইরে। অ্যালবামের ছবিটার উপর নিজের কাঁপতে থাকা আঙ্গুলগুলো বলে সে আবারও বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।